আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের যে উদ্যোগ যেটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগকে কে নিষিদ্ধ করবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা কে রাখে? এটাই তো আমার প্রশ্ন। কে নিষিদ্ধ করবে? এখন যারা দখল করে নিছে, দখলদাররা, তো এরা একটা শক্তি দিয়ে দখল করছে, এখন তারা যা ইচ্ছা তাই করতেছে। দেশের তো সার্বভৌমত্বই এখন হুমকির মুখোমুখি। মানে হুমকির মুখে না, পুরো ঝুঁকির মধ্যে আছে। যে দেশের মানচিত্র পরিবর্তন করতে চায়, যে দেশের নাম ঠিকানা পরিবর্তন করে দিতে চায়, সেই দেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ আ করতে চায়। এর থেকে তো বড় বিষয় হচ্ছে তারা দেশকে বদলায় দিতে চায়। তো তো কাজেই এই বিষয়টা বাংলার মানুষের কাছে খুব বেশি বিবেচ্য বিষয় নয়। বাংলার মানুষের অ্যাম হৃদয়ের মধ্যে আওয়ামী লীগের নাম লিখা আছে। আওয়ামী লীগের নেতৃত্বেই এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ সৃষ্টি হয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ নিরন্তর সংগ্রাম করে যাবে। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা আওয়ামী লীগরে ঠেকিয়ে রাখা, আ আওয়ামী লীগরে রাজনীতি করতে না দেওয়া, আওয়ামী লীগের উপরে অত্যাচার করা, নির্যাতন করা, এইগুলো শুধু নাটক। নাটক হচ্ছে দেশ বিক্রির নাটক। আপনি জানেন যে সমগ্র দেশের মানুষ ইতিমধ্যে বুঝে ফেলেছে। দেশকে নিয়ে কি তামাশা করছে দখলদার ইউনূস। আ এবং দেশের অ্যা করিডোর দেওয়ার নামে দেশের সার্বভৌমত্ব কিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি পৃথিবীর দেশে এই করিডোরের নামে কি পরিমাণ আ সন্ত্রাস হয়েছে, কিভাবে দেশগুলো আ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। শুধু দেশ নয়, আঞ্চলিক যে উম ভূ-রাজনীতি সেটাই পরিবর্তন হয়ে গেছে এই করিডোর দেওয়ার মধ্য দিয়ে। তো সেই ধরনের একটি অ্যাম কমিটমেন্ট নিয়ে এই দখলদার ইউনূস গং বাংলাদেশ এই পরিচালনা করছে দেশকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য। এবং এই দেশে যেটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বারবার বলেছিলেন, এই বাংলাদেশের ভূখণ্ড ৩০ লক্ষ শহীদ, লক্ষ, লক্ষ মা-বোনের আত্মত্যাগে পাওয়া বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ কখনো সন্ত্রাসের ভূমি হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। সন্ত্রাসীদেরকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ থেকে অন্য কোনো দেশের যে সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী কখনো এখানে মাথাচাড়া দিতে পারবে না। এবং তিনি কিন্তু সেটা শক্ত হাতে দমন করেছিলেন। আজকে বাংলাদেশ সন্ত্রাসীদের হাতে চলে গেছে। আজকে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে। একদিকে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী অ্যা জাকির খান মুক্তি পায়। আরেকদিকে নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের যে মানুষ, অ্যা যে অভিভাবক সেলিনা হায়াৎ আইভীকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে হামলা করা হয়। এই তো বাংলাদেশ। একদিকে একদিকে বাংলাদেশে করিডোর দিয়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে, আরেকদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের নামে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এগুলো সবই হচ্ছে দখলদার ইউনূসের খেলা। এগুলো বাংলাদেশের মানুষ বোঝে। সর্বশেষ যেটা পরিস্থিতি আমরা ফলো করছি, যেটা কালকে রাত্রে থেকে তো যমুনার ওইখানে একটা তারা ছোট সমাবেশ ছিল। তারপরে দুপুর বেলা সেখানে একটা মঞ্চ করে ওইখানে জুম্মার নামাজ তারা পড়েছে। এবং ওইখানে কিন্তু যে জামাতে ইসলামী সমর্থন ঘোষণা করেছে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার অফিস থেকে প্রেস সচিব একটা বিবৃতি মিডিয়াকে পাঠিয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা প্রক্রিয়াধীন, সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার যোগাযোগ তৈরি করেছে, তারা যেকোনো সময় সিদ্ধান্তটা দেবে, এবং আইন উপদেষ্টাও কিন্তু একটা এই ধরনের কথা বলেছেন।
মানে যে কোনো সময় এই সিদ্ধান্তটা কিন্তু আসবে কিন্তু। এইসব সিদ্ধান্তের জন্য বাংলার মানুষ প্রস্তুত না। বাংলার মানুষ জানে যে আওয়ামী লীগ এই যে নিষিদ্ধ করার যে নাটক মঞ্চস্থ করা হয়েছে, এটা কি কারণে করা হয়েছে। বাংলাদেশ বিক্রির সব ধরনের যে পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন, এটা আমি আগেও বললাম, এখনো বলছি। আপনি জানেন যে গত কয়েকদিন আগে একটা বিনিয়োগ সম্মেলনের নামে তামাশা করা হয়েছিল। যে বাংলাদেশে বিলিয়ন, বিলিয়ন আ ইন এ এ বিনিয়োগকারী বাংলাদেশে আসতেছে সারা পৃথিবী থেকে। সেখানে বিভিন্ন বড়, বড় কোম্পানি কর্মচারীদেরকে নিয়ে আসা হয়েছে। বিনিয়োগের নামে একটা তামাশা করা হয়েছে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ১৫ বছরে যত উন্নয়ন কর্মকাণ্ড, মেগা প্রজেক্ট সবগুলো বাস্তবায়ন হচ্ছে, সেগুলো নিজের নাম করে চালিয়ে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের বন্দর যেটাকে বলা হয়, আমরা তো উত্তরাধিকার সূত্রে পেয়েছি মংলা বন্দর বা চট্টগ্রাম বন্দর শত বছরের আগে, বা শত, শত বছরের আগে বন্দর আপনার চট্টগ্রাম মংলা। কিন্তু বাংলাদেশের বন্দর হিসাবে যেটা খ্যাতি পেয়েছিল পায়রা, যেটাকে দক্ষিণের জানালা বলা হয়। বরিশাল ওই অঞ্চল অ্যা একদম অবহেলিত অঞ্চল ছিল। সেখানে কোনো শিল্প কলকারখানা কোনোভাবে গড়ে ওঠে নাই। বরিশালের এত একটা ঐতিহ্যবাহী একটা ভূখণ্ড, সেখানে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত হয়নি। বরিশাল আমরা জানি, যখন আমরা ছাত্র ছিলাম আমরা দেখেছি বরিশালের এক দাবি ছিল যে বরিশালে বিশ্ববিদ্যালয় দিতে হবে। কিন্তু বরিশাল বজ্রমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় হয়নি। আজকে এই বরিশালের যে উন্নয়নটা, পদ্মা সেতুকে ঘিরে যে উন্নয়নটা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ, আপনার হচ্ছে মেরিন একাডেমি, পটুয়াখালীতে বিশ্ববিদ্যালয়, বরগুনা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পায়রা নদীর পাশে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, নেভাল বেস, এবং হাজার, হাজার মেগাওয়াট আপনার যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট ইতিমধ্যেই সঞ্চালন লাইনে চলে গেছে, উদ্বোধন হয়েছে। সেখানে অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে। কুয়াকাটাকে ঘিরে অ্যা একটা পর্যটন ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হয়েছে। এই সময়ে আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, এই দখলদার ইউনূস সাহেবের যে পরিকল্পনার দায়িত্বে আছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ, এই মানুষটিকে আমি খুব শ্রদ্ধা করতাম একজন অর্থনীতিবিদ হিসেবে। আমার খুব গর্ব হতো তাকে নিয়ে। তার মতো মানুষ এইরকম এই ধরনের একটি দেশবিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে যাবেন আমি কখনো ভাবতে পারি নাই। সেই মানুষটি বলছেন যে পায়রা কোনো সমুদ্র বন্দর নয়, নদী বন্দর নয়, এটা খাল। মানে কিভাবে চিহ্নিত করা হয়েছে? ধান, নদী, খাল, এই ৩ এ বরিশাল আমরা শুনে এসেছি। হ্যাঁ? তিনি সেই খালের সঙ্গে তুলনা করলেন যে বাংলাদেশের সবথেকে মানে বড় একটা চ্যানেল, রামনাবাদ চ্যানেল। যেখানে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, নৌপরিবহন। সেখানে আমি ৫ই আগস্ট পর্যন্ত সেখানে ৫০,০০০ মেট্রিক টনেজ জাহাজ কয়লা নিয়ে জেটিতে ভিড়েছে। সেখানে তিনি আজকে খাল হিসাবে সেটাকে চিহ্নিত করছেন। কত দুঃখজনক যে আজকে যে দখিলের জানালা দেশরত্ন শেখ হাসিনা খুলে দিয়েছিলেন, সেই জানালা বন্ধ করতে চায়। কারণটা তারা বোঝাতে চায় যে পদ্মা সেতু এত টাকা বিনিয়োগ করে করানোটা ঠিক হয় নাই। পদ্মা সেতু অর্থনৈতিকভাবে ভায়াবল না। যেটা এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে এই তথাকথিত একজন প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে কি কর্ণফুলী নদীতে টানেল করার কি দরকার ছিল? তিনি এটা দিয়ে আমাদের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। তো উনি জানেন না যে এই টানেলের ওপারে মানে আপনার আ আনোয়ারা এবং পটিয়া, আপনার রামু, কক্সবাজার এবং হচ্ছে পেকুয়া, মহেশখালীকে ঘিরে কত বড় আগামী দিনের একটা অর্থনীতি গড়ে উঠছে। সেই অর্থনীতির সঞ্চালন লাইন হিসাবে এই কর্ণফুলী টানেল ব্যবহার হবে চট্টগ্রাম শহরের বাইপাস হিসাবে। তিনি এটা জানেন না, অথচ একটা মিথ্যাচার করে যাচ্ছে। ঠিক এগুলো হচ্ছে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা, বাংলাদেশের মানুষকে একটা ভুল ধারণা দেওয়া। যেভাবে বরিশালের এই কথাটা বলে বাংলাদেশকে একটা পিছিয়ে দেওয়া, এই জনগোষ্ঠী পিছিয়ে ছিল, আরো পিছিয়ে দেওয়া। তার মানে বাংলাদেশের সামগ্রিক সমন্বিত উন্নয়নটা যেন না হয়, সেটাই হচ্ছে তারা করতে চাচ্ছে। এবং বাংলাদেশের আমার খেয়াল আছে, আপনারও নিশ্চয়ই মনে আছে বাড়ি ভাই,
যে ২০০১ সালের পরে জামাত বিএনপির যে সরকার গঠিত হয়েছিল সেখানে অর্থমন্ত্রী সাইফুর রহমান তিনি বলেছিলেন যে বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দরকার নাই, কারণ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা যদি হয় তাহলে আমরা বিদেশি সাহায্য পাবো না। এই দেশটা আসলে ভিখারির দেশে পরিণত করতে চায়। এই ডক্টর ইউনূস বাংলাদেশের দারিদ্রতা পৃথিবীর দেশে দেশে বিক্রি করেছে। বাংলাদেশে গরিব মানুষের ছবি, বাংলাদেশের নিরন্ন মানুষের ছবি, বাংলাদেশের দারিদ্রতা বিভিন্ন যা বিক্রি করে করে এই গ্রামীণ ব্যাংকের নামে তিনি তার ব্যবসা বাণিজ্য তিনি সমৃদ্ধ করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা দিবালোকের মতো পরিষ্কার। ঠিক এরা হচ্ছে ওই যে আমরা বিদেশি সাহায্য নির্ভর অর্থনীতি এবং এই দেশকে ভিখারি করার জন্য, ভিখারি করলে বিদেশি সাহায্য পাওয়া যায়, ডক্টর ইউনূসের এই ফর্মুলা এবং এই ভিখারিদেরকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় এই ধরনের একটা মিথ্যা কথা বলে তত্ত্ব দিয়ে পৃথিবীর মানুষকে তিনি ভুল বুঝে, কিন্তু তিনি বাংলাদেশের মানুষ তিনি তাকে কিন্তু ঠিকই চিনেছে। বাংলাদেশের যে নারীদের কথা তিনি বলেছেন, তিনি একজন নারীও দেখাতে পারবেন না যিনি স্বাবলম্বী হয়েছেন। তিনি হয়তোবা তার বান্ধবী নূরজাহানকে উপদেষ্টা বানিয়ে তিনি পুরস্কৃত করেছেন তার পার্টনার হিসাবে, সেটা হতে তাকে স্বাবলম্বী করেছেন, কিন্তু বাংলাদেশে কোনো নারী স্বাবলম্বী হয়নি। শত শত নারী আত্মহত্যা করেছে, মানুষ আত্মহত্যা করেছে। আপনি দেখেন গ্রামীণ ফোন, যাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই বলেছেন আমাকে গ্রামীণ ফোনের লাইসেন্স পেতে এক কাপ চাও খাওয়াতে হয়নি, সেই গ্রামীণ ফোন তিনি টেলিননের কাছে বিক্রি করে দিলেন। অথচ বলা হয়েছিল এই গ্রামীণ ফোন ব্যবহার করে আমাদের গ্রামীণ মহিলারা তারা কিন্তু তাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। এখন শুনতেছি সেই গ্রামীণ ব্যাংক যেখানে গ্রামীণ অর্থনীতি সেটা নাকি এখন শহরে ব্রাঞ্চ হবে। এখন তিনি কত ধরনের ব্যবসা খুলে বসেছেন। আমরা শুনলাম যে স্টারলিং বাংলাদেশে আসবে, সেটা ডেফিনেটলি স্টারলিং আমাদের সময় ২০২৩ সাল থেকে আলোচনা চলছিল স্টারলিং বাংলাদেশে আসবে এবং তারা তাদের একটা টিম বাংলাদেশে আসে ফিজিবিলিটি সেটা ইয়ে করে স্টাডি করে গেছেন এবং দেখে গেছেন, কথাবার্তা চলছিল। তো স্টারলিং যদি বাংলাদেশে আসে, স্টারলিং আসবে বাংলাদেশের সঙ্গে, আমাদের বিটিসিএল এর সঙ্গে তাদের ইয়ে হবে। কেন আজকে গ্রামীণ টেলিকম একটা বেসরকারি প্ল্যাটফর্ম খুলে ডক্টর ইউনূস এই ব্যবসাটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন? এইভাবে দেখেন যে তিনি যে বাংলাদেশের যে ট্যাক্স যে ফাঁকি দিয়েছেন যে ৬৬৬ কোটি টাকা, এই ট্যাক্স তো আওয়ামী লীগের পকেটে যেত না, এই ট্যাক্স তো শেখ হাসিনার ব্যাগে যেত না, এই ট্যাক্স যেত বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ ব্যাংকের কাছে, বাংলাদেশের অর্থনীতি যুক্ত। কিন্তু সে তো বলেন নাই যে না আমি এটা ফাঁকি দিয়েছি, আমাকে এটা মওকুফ করা যাবে না। তিনি কিন্তু ক্ষমতা নিয়েই সেটা মওকুফ করে নিলেন। তিনি তো বলতে পারতেন ঠিক আছে এই ট্যাক্স আমি দিব, বাংলাদেশের অর্থনীতিতে কাজে লাগবে, বলেননি, তিনি সেটাকে করেছে। এইভাবে তিনি তার ব্যবসা বাণিজ্য গুছাচ্ছেন। তিনি এখন শুনলাম যে তিনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় করবেন। এখন যেই কমিউনিটি হেলথ ক্লিনিক দিয়ে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় জননেত্রী শেখ হাসিনা তিনি স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন, এখন শুনলাম সেখানেও সে ১৫,০০০ যে কমিউনিটি ক্লিনিক আছে সেটার দিকে তার চোখ গেছে যে সেটাও নাকি গ্রামীণ হেলথ কেয়ারের নামে সেটাও নাকি দখল করার জন্য একটা তিনি পরিকল্পনা করছেন। এইভাবে বাংলাদেশের মানুষকে তিনি চুষে খাচ্ছেন। বাংলাদেশের মানুষকে তিনি হয়তোবা এই সাম্রাজ্যবাদী শক্তির দালালি করার জন্য এই দেশকে এই দক্ষিণ এশিয়াকে একটা বিপদগ্রস্ত করার জন্য বাংলাদেশের ভূখণ্ড সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়ার যে মহাপরিকল্পনা যদি তিনি বাস্তবায়ন করতে পারেন, তিনি হয়তো আরেকটা নোবেল পুরস্কার পেতে পারেন। তো সেগুলো বাংলাদেশের তার নোবেল পুরস্কার নিয়ে বাংলাদেশের ভাবনা নাই। পয়েন্ট আউট করেছেন একটা বিষয়, ধরে বাংলাদেশে এর আগেও অন্তর্বর্তী সরকার না তত্ত্বাবধায়ক সরকারগুলা যেখানে এসেছিল, কোন তত্ত্বাবধায়ক সরকার এখানে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিজের জন্য কিছু নিয়েছে করেছে এমন কোন নজির নাই, যেটা প্রফেসর ইউনূস সেটা করলেন। আমি আবার আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টাকে ওইদিকে যাচ্ছি। আওয়ামী লীগ তো এমনিই তো বাংলাদেশে তারা রাস্তাঘাটে নামতে দেয় না, তারা আওয়ামী লীগকে কোনো কাজকর্ম করতে দেয় না। কাজেই নিষিদ্ধ আলাদা করে নিষিদ্ধ করে পার্থক্যটা কি দাঁড়াবে সেটা? না বাড়ি ভাই, এটা তো আমি বললাম না যে নাটক মঞ্চস্থ করছে মানুষের দৃষ্টি। তিনি যে এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো বলার অর্থটাই হচ্ছে এইটাই
যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, যে আপনার দেখেন সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গেল, বা আরো অনেক কিছুই ঘটনা ঘটাবে। দেখেন যে ৩২ নম্বর ভেঙে একটা কেওয়াস তৈরি করলো এইরকম। তারপরে লালমনিরহাটে তারা সাউন্ড বক্স নিয়ে যায় ভারত দখল করতে গেল, বা চাঁপাইনবাবগঞ্জে সাউন্ড বক্স সেট করে ভারত দখল করতে গিয়েছিল। এই যে কেওয়াস তৈরি করা, এই কেওয়াস তৈরি করে মানুষের দৃষ্টিগুলোকে আরেক দিকে ঘুরিয়ে দেওয়া, আর তলে তলে দেশকে অন্যের হাতে তুলে দেওয়া, অন্যের হাতে তুলে দেওয়া। মানে এখন বাংলাদেশের মানুষ তো এখন আমাদেরকে জানতে চায়, ভাই করিডোর মানে কি? বাংলাদেশের মানুষ কিন্তু করিডোরের যে মানে ব্যাখ্যাটা সঠিকভাবে জানে না। এই মানুষ এখন কিন্তু ধীরে ধীরে মানুষের আগ্রহ হচ্ছে করিডোরটা কি। এখন মানুষ যখন জেনে ফেলতেছে করিডোরটা কি, অতএব করিডোর জানতে দেওয়ার আগেই মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এবং মানুষকে অন্য পথে সঞ্চালন করে তলে তলে এই কাজটি সম্পাদন করা। তো মানুষ এত বোকা না। এই দখলদার বাহিনীকে বুঝতে হবে আমরা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। এই দেশ স্বাধীনতার জন্য আমাদের মানুষের অধিকার জন্য তিতুমীর সূর্য সেনরা জীবন দিয়েছে। নুরুল দিন, ফকির মজনু সাহা, হাজী শরীয়তুল্লাহ কিন্তু সংগ্রাম করেছে। রবীন্দ্রনাথ লিখেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। নজরুল বলেছে, কারারে লৌহ কপাট ভেঙে ফের কররে লোপাট। হ্যাঁ, এমনি এমনি স্বাধীনতা আসে নাই। এই স্বাধীনতার জন্য শত শত বছর ধরে লড়াই সংগ্রাম করে আমরা কিন্তু ৭১-এর মহেন্দ্রক্ষণ রচনা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব। কাজেই এত কষ্টে পাওয়া, এত সংগ্রামের মধ্যে পাওয়া এই দেশ ইউনূস যে ভুল পথে হাঁটছে সেটা প্রমাণিত হবে অল্প কিছুদিনের মধ্যেই। আপনারা কি এই ব্যাপারে কোনো, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করা আছে, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে আপনারা যেভাবে এখন কার্যক্রম করে চালাচ্ছেন, কোনো বিকল্প চিন্তা করে রেখেছেন? আপনি বাড়ি ভাই, ছাত্রলীগ কি নিষিদ্ধ হয়েছে? আপনি দেখেন স্কুলের ছেলেরা পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসছে তখন বলছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, আমরা সবাই মুজিব সেনার নেত্রী মোদের শেখ হাসিনা। স্লোগান আমরা দেখতে পাচ্ছি, স্কুলের ছাত্ররা বলছে। ছাত্রলীগের এত এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্যে ছাত্রলীগ তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাত্রলীগের কর্মকাণ্ড বন্ধ নাই। ছাত্রলীগের যে শিক্ষা, শান্তি, প্রগতির যে পতাকা বাংলাদেশে কিন্তু পথ করে উঠছে। ছাত্রলীগ নামটা প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের মুখে মুখে। তাহলে নিষিদ্ধ হলো কোথায়? তো বাংলাদেশের মানুষ যদি বলে আমি আওয়ামী লীগের পক্ষে আছি, নৌকার পক্ষে আছি, শেখ হাসিনার পক্ষে আছি, তো এই দখলদার কি প্রেস নোট পাঠালো আর কি বিজ্ঞপ্তি দিল, বা কি গ্যাজেট প্রকাশ হলো, এতে এতে কোনো যায় আসে না। খালেদ ভাই, আরেকটা বিষয় ধরেন, এখন অনলাইনে একটা পত্রিকার কাটিং ভাসছে এখন, যে ৭১-এ জেনারেল ইয়াহিয়া ইয়াতে বেতার ভাষণে জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে। সেটা এখন আবার রাজাকার নাতিপুতিরা যদি এই দলে নিষিদ্ধ করে, ৭১ তো আজকে ২০২৫, আবার কি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে যদি না দেয়, আওয়ামী লীগ কি অন্য কিছু চিন্তা করতে পারে? আপনি বাড়ি ভাই একটা ভালো কথা বলেছেন যে আওয়ামী লীগ চিন্তা করতে কি করতে পারে। আমি যদি আওয়ামী লীগের ৪৯ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের পথযাত্রাটাকে লক্ষ্য করি, আওয়ামী লীগ সবসময় কিন্তু এদেশের মানুষের মুক্তির জন্য, অধিকার আদায়ের জন্য সঠিক কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগই কিন্তু এই দেশের মানুষকে পথ দেখিয়েছে। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বলেছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এ দেশের মানুষকে কিন্তু তিনি মুক্ত করেছেন। মুক্ত করেছেন এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ কিন্তু আমরা পেয়েছি। আওয়ামী লীগ বলেছে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাংলার মাটিতে বিচার হবে। জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার চায়। তখন কিন্তু অনেকেই হেসেছিল। অনেকে হেসেছিল যে আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় যাওয়া তো দূরের কথা। বিচার তো দূরের কথা, ক্ষমতায় যেতে পারে। আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছে, এই হত্যাকারীদের বিচার করেছে। জিয়াউর রহমান এই খুনিদেরকে ৭১ অপরাধীদের দালাল আইন বাতিল করে
তাদেরকে কিন্তু রাজনীতি পৃষ্ঠপোষক করেছিল, মন্ত্রী করেছিল, শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে যুদ্ধ অপরাধের বিচার করেছে। আওয়ামী লীগ বলেছে দিন বদলের সনদ, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের দিন বদল করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্রতা দূর হয়েছে। এই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের পদার্পণ করেছে আওয়ামী লীগের নেতৃত্বে। এই আওয়ামী লীগের যে আমাদের যে সংবিধানে ফান্ডামেন্টাল রাইট, যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা কিন্তু এই 15 বছরে কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে। আমরা যে স্বাধীনতার সুখটার কথা বলি, কেন আমরা 30 লক্ষ মানুষ জীবন দিলাম, কেন এই আত্মত্যাগ মা বোনের, কেন এই আমাদের কষ্টসাধ্য মুক্তিযুদ্ধ, এটা কিন্তু আমরা পাই নাই। এই 15 বছরে কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। হ্যাঁ, এই স্বাধীনতার সুখটা কি আমরা অনুভব করেছি আওয়ামী লীগের নেতৃত্বে। আজকে 5ই আগস্টের পরে স্বাধীনতার সুখ কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। মানুষ চলাফেরা করতে পারে না, নারী স্বাধীনতা নাই। আজকে নারীদেরকে ঘরে ঢুকিয়ে রাখার জন্য আজকে কিভাবে আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে মুক্তিযুদ্ধের আন্দোলন সূতিকাগার, সেখানে যে নারী অপরাজয় বাংলার যে আমাদের যে ভাস্কর্যটা আছে, সেখানে একজন নারী কিভাবে তার ফার্স্ট এইড বক্স নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে মূর্ত প্রতীক হয়ে, আমাদের বিজয়ের প্রতীক হয়ে, সেখানে নারীকে কিভাবে মানে এখানে ঝুলিয়ে সেখানে ব্যত্যাঘাত করা হচ্ছে, কিভাবে উলঙ্গ নৃত্য করা হচ্ছে। 5ই আগস্টের পরে আমরা এই পেয়েছি। আজকে প্রত্যেকটি মসজিদ, যেখানে আমাদের উপাসনালয়, আমাদের ইসলাম ধর্মে যারা বিশ্বাস করি, যেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়ি, সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি, সেই মসজিদগুলোকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হচ্ছে ধর্মের নামে। এই বাংলাদেশ তো আমরা চাইনি। তো কাজেই এই আওয়ামী লীগের নেতৃত্বে আমরা একদিকে স্বাধীনতার সুখ পেয়েছি, আবার আজকে আওয়ামী লীগ নাই, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই, দেশে কোনো শৃঙ্খলা নাই। কাজেই আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ সঠিক সিদ্ধান্তই নিবে। আওয়ামী লীগ সঠিক পথেই আছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাংলার মানুষের মুক্তি আসবে, আবার আসবে। খুব লক্ষণীয় হচ্ছে যারা আজকে মাঠে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আজকে ঢাকায় যেগুলো চলছে, বা যার উত্তরাধিকার যাদের আর কি, এরা সবাই কিন্তু বাংলাদেশে স্বাধীনতার বিপক্ষে ছিল। স্বাধীনতার বিপক্ষে ছিল সেই শক্তিটা আজকে স্বাধীনতার পক্ষের শক্তি, যার মাধ্যমে দেশটা স্বাধীন হলো, সেই সবগুলো নিষিদ্ধ করতে চায়। বিভাজনটা কি, বাংলাদেশটা কি আবার পূর্ব পাকিস্তান অবস্থা সৃষ্টি হয়েছে? এটা তো 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান সেই ধারা শুরু করেছিল। এরশাদ, খালেদা জিয়া একই ধারা, বর্তমান ধারা একই ধারা। কিন্তু দেখেন, আমাদের যে রাজনীতি ক্রিস্টাল ক্লিয়ার। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি, অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করি। আমাদের ক্লিয়ার। আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলতে হচ্ছে, তাদেরকে আগে ক্লিয়ার হইতে হবে, তোমরা কি 71-এর মুক্তিযুদ্ধ চাও, নাকি ষড়যন্ত্রের 24-এর ষড়যন্ত্রকে সমর্থন করো? তোমাদের ক্লিয়ার করতে হবে। একদিকে মুক্তিযুদ্ধের কথা বলবো, আরেকদিকে 24-এর ষড়যন্ত্রের সঙ্গে তলে তলে চলবো, তাদেরকে সমর্থন করে এটা হবে না। বাংলাদেশের মানুষ এত নির্যাতনের পরেও বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে বলে আওয়ামী লীগের সঙ্গে আছে। 21 বছর যাবৎ আমাদেরকে অনেক নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আওয়ামী লীগের শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তারপরেও কিন্তু আওয়ামী লীগের এই অসাম্প্রদায়িক চেতনার যে যাত্রা, মুক্তিযুদ্ধের চেতনার যে যাত্রা, থামানো যায়নি। বাংলাদেশের মানুষ বারবার আওয়ামী লীগকে কেন ম্যান্ডেট দিয়েছে? ম্যান্ডেট দিয়েছে এই কারণেই যে আওয়ামী লীগের সঙ্গে থাকলে আমি অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো, সকল ধর্ম বর্ণের মানুষের সম অধিকার পাবো। মানুষ এটাই চায়। এরা তো জোর করে, এরা তো জঙ্গি, সন্ত্রাসবাদ, শক্তি প্রয়োগ করে মানুষকে আটকে রাখার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ তো সেটা করে না। আওয়ামী লীগ তো উদার গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে যে এতদিন যাবৎ 15 বছর যাবৎ অনেকেই বলেছে, বাড়ি ভাই আপনি একজন প্রতিষ্ঠা সাংবাদিক, হ্যাঁ, অনেকেই বলেছে যে গণমাধ্যমের স্বাধীনতা নাই। আজকে গণমাধ্যমের স্বাধীনতা কোথায়?
আমার সঙ্গে প্রেস ক্লাবে একজন সাংবাদিক, আমি নাম বলছি না, তিনি আমার সঙ্গে, হ্যাঁ কোথায় স্বাধীনতা, আমরা কথা বলতে পারছি না। প্রতিনিয়ত প্রায় শেখ হাসিনার নেতৃত্বে 50টির উপরে মনে হয় সম্ভবত আমাদের টেলিভিশন চ্যানেল ওপেন করা হয়েছে। আপনার অসংখ্য এফএম রেডিও থেকে আরম্ভ করে, তারপরে কমিউনিটি রেডিও থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের গণমাধ্যম, শত শত পত্র পত্রিকা চালু হয়েছে, কর্মসংস্থান তৈরি হয়েছে। একটা সময় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যোগাযোগ মাধ্যম থেকে পাশ করে তারা অন্য মাধ্যমে চলে গেছে, ব্যাংকে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, সাংবাদিকতা আসেন। এখন দেখা যাচ্ছে ইতিহাস থেকে লেখাপড়া শেষ করে সাংবাদিকতা আসতেছে। ম্যাথমেটিক্সে পড়েছে, কেমিস্ট্রিতে পড়েছে, ফিজিক্সে পড়েছে, তারা সাংবাদিকতার এরকম প্ল্যাটফর্ম বাংলাদেশে তৈরি হয়েছিল। আজকে দেখেন শত শত হাজার হাজার সাংবাদিক আজকে তার চাকরিচ্যুত করা হয়েছে। প্রায় 10 থেকে 15টির মতো গণমাধ্যম প্রিন্টিং মিডিয়ার সম্পাদক পদ দখল করে নেওয়া হয়েছে, মালিকানা দখল করে নেওয়া হয়েছে। এ কি মবের মুলুক? মব দিয়ে বাংলাদেশ চলছে। এই পরিস্থিতির কারণে বাংলাদেশের মিডিয়ারও জনপ্রিয়তায় বা পাঠকপ্রিয়তায়, দর্শকপ্রিয়তায় ধস নেমেছে। কারণ আজকে তারা আপনি শুধু কেউ দেখেন এই যে কি বলে, বাংলাদেশের পত্রিকা অফিসের সামনে গিয়ে গরু জবাই করতেছে। গরু জমে হ্যাঁ, যাচ্ছে। গরু জবাই করতেছে। দেখেন এই তো বাংলাদেশ। অথচ সকলে নির্বিকার। এখন কেউ বলে না, এখন গণমাধ্যমে এখন লাল স্বাধীনতা কোথায় গেল? লাল স্বাধীনতা আওয়ামী লীগের খালেদ সুমন চৌধুরী আওয়ামী লীগের শাসন সময়ের সর্বশেষ যে স্মৃতিটা বাংলাদেশে, পদটা একটা রাষ্ট্রপতি বাংলাদেশে, উনি খুবই কোণঠাসা অবস্থায় আছেন, উনি খুব অমর্যাদাকর অবস্থায় আছেন। একজন সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিরা রাষ্ট্রপতি একজন মন্ত্রীর প্রটোকল পান, লাল পাসপোর্ট তার। এমন একজন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যিনি অসুস্থ, তার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে। আমরা যতটা শুনেছি তাকে দেশের বাইরে নিয়ে গেছে সেনাবাহিনীর লোকজন, তারাই তাকে বিমানে বিজনেস ক্লাসে নিয়ে বসিয়েছে এবং ওনার সাথে ওনার ছেলেও গেছেন, যে ছেলে এমপি ছিলেন। উনি চলে যাবার পরে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পুলিশের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা কিভাবে দেখেন বিষয়টাকে? দেখেন এই দেশে কারো কোনো মর্যাদা নাই। মহামান্য রাষ্ট্রপতিকে বারবার অপদস্থ করা হচ্ছে। এই যে দখলদার ইউনূস বারবার দেশ ভ্রমণ করছেন, তিনি একবারও মহামান্যকে অবহিত করছেন না। এটা একটা শিষ্টাচার। তিনি শিষ্টাচার, তিনি এত শিষ্টাচারের কথা বলেন, এত সম্মানের কথা, যারা এতদিন বলেছেন যে বাংলাদেশের মানুষের কোনো সম্মান নাই, বলেছেন যে ইউনূসের কোনো সম্মান, ইউনূস মানুষকে সম্মান দিচ্ছে? একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি, সেটা আপনি না আমি না, ব্যক্তিটা বড় কথা নয়, পদটা বড় কথা। একটা ভিসিকে হত্যা মামলা দেওয়া হচ্ছে, এটা কারো কোনো মর্যাদা নাই। আজকে সাবেক রাষ্ট্রপতির মর্যাদার কথা বলছেন, কোনো মর্যাদা নাই, কোনো মানুষেরই মর্যাদা নাই। শেখ হাসিনা বলেছিলেন ভিক্ষুক মুক্ত বাংলাদেশ থাকবে, এদেশে কোনো ভিক্ষুক থাকবে না, সবাইকে পুনর্বাসন করে সবাই আত্মবিশ্বাসী হয়ে এই বাংলাদেশে বসবাস করবে। আজকে দেখেন ভিক্ষুক তো দূরে, একজন মহামান্যের সম্মান যেখানে নাই, সেখানে সাধারণ মানুষের সম্মান কোথায় থাকবে বলেন? তিনি এতদিন সম্মান খুঁজে বেরিয়েছেন, এখন তিনি কিভাবে অসম্মানিত করছেন সমগ্র জাতিকে? মহামান্য তো কোনো ব্যক্তি নয়, একটি পদ। দেশের এই রাষ্ট্রের প্রধান, তিনিই হচ্ছে রাষ্ট্রের প্রধান, অন্য কেউ নয়। সরকার প্রধান আছে। আপনাদের সময় খুব জনপ্রিয় একজন মন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান সাহেব। উনি অ্যারেস্ট হওয়ার পরে, ওনাকে গ্রেফতার করার পরে তার এলাকায় তার মুক্তির দাবিতে স্কুল কলেজের ছেলেরা মিছিল বের করেছে, তাকে মুক্তি দেওয়া হয়েছে। আরেকজন জনপ্রিয় নেতা আওয়ামী লীগের, নারায়ণগঞ্জের মেয়র, তাকে নিয়ে কাল রাতে যে ঘটনাটা ঘটেছে, সারা নারায়ণগঞ্জের লোকজন তার বাড়ির সামনে অবস্থান নিয়েছে। রাতে তারা কিছু করতে পারে নাই। সকালবেলা
তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এই যে গ্রেপ্তারগুলা, অবশিষ্ট আওয়ামী লীগের জনপ্রিয় মুখগুলোকে গ্রেপ্তার করা, এটা কি আওয়ামী লীগ ছাড়া দেশটা কি কোনো নির্বাচনের পথে আগাচ্ছে, না আওয়ামী লীগ ছাড়া নতুন একটা রাজনৈতিক ধারা তৈরির চেষ্টা চলছে? যে দেখেন আপনি আসলে এই এই যে আপনার আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করছে বা তুলে নিয়ে যাচ্ছে। গতকালকে সেলিনা আইভী তাকে সে রাত্রে ১:৩০ সময় তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়। তিনি বলছেন যে এইভাবে আমার বাসা পুলিশ কর্ডন করে ফেলেছে। আমি বলি রাত্রেবেলা একজন নারীকে বাসা থেকে তুলে নেওয়ার জন্য আ পুলিশ কেন আমাকে গ্রেপ্তার করবে। আমি যে গ্রেপ্তার করবে তো ইতিমধ্যেই হাজার, হাজার মানুষ তার বাড়ি কর্ডন করে ফেলেছে। আমি বললাম যে, "না আপনি রাত্রেবেলা কোথাও যাবেন না। দিন হবে তারপরে আপনি যাবেন। রাত্রেবেলা আপনি কোথায়" সে তখন বলল যে, "আমার ছোট ভাই, তার বউ কয়েক বছর আগে মারা গেছে। তার ছোট, ছোট সন্তান। আমার ভাইটাও মারা গেছে ১ মাস আগে। সেই সন্তানগুলো আমার কাছে থাকে।" সে খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। হ্যাঁ? আমি বললাম যে, "আইভী আপা আপনি আপনার জনপ্রিয়তা, দেশের মানুষ জনগণের নারায়ণগঞ্জের মানুষের প্রতি যে আপনার কমিটমেন্ট, এটাতে তারা ভয় পাচ্ছে। শেখ হাসিনাকে ভয় পায় একই কারণে। যে দেশের মানুষের প্রতি কমিটমেন্ট। আলী আহমেদ চুনকার নাম নারায়ণগঞ্জের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে আলী আহমেদ চুনকার নেতৃত্বে মুক্তিযুদ্ধের এ যে মানে স্বাধীনতার যে সংগ্রাম, স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ আলী আহমেদ চুনকার নেতৃত্বে হয়েছে। তার মেয়ে হচ্ছে সেলিনা আইভী। এবং তিনি যখন নারায়ণগঞ্জে আসেন তাকে নারায়ণগঞ্জের মানুষ ভালোবাসা দিয়ে বরণ করছে। অনেকে তো নেতাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে। আমি সেজন্য আপনাকে বললাম। একদিকে জাকির খানের মতো সন্ত্রাসীরা মুক্ত হয়ে হ্যাঁ, আপনার এই দখলদারদের সঙ্গে চলাফেরা করছে। আর আরেকদিকে নারায়ণগঞ্জের মানুষের হৃদয়ের মানুষকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা এটা নারায়ণগঞ্জ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ দেশের মধ্যে ষড়যন্ত্র। এগুলো মানুষ মানবে না। আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না। বাংলাদেশের রাজনীতি একমাত্র প্রাসঙ্গিক হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেখানে নাই সেখানে কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ যেখানে নাই সেখানে কোনো ভোট নাই। আওয়ামী লীগ যেখানে নাই সেখানে মানুষের কোনো মুক্তি নাই। বিএনপির একটা অবস্থান আছে বাংলাদেশে এখন, যে বিএনপি আজকেও, বিএনপির নেতা মঈন খান যেটা বলেছেন আজকে, যে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে হচ্ছে সরকার বা আইন, আওয়ামী লীগের সিদ্ধান্ত বিএনপি নেবে না। বিএনপির আগে থেকেও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে ছিল তারা আজকে। আপনার আর একটা প্রচার আছে অনেক আগে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা আলোচনা আছে বা চলছে, এটার কোনো সত্যতা আছে? না বিএনপি তো না ঘর কা না ঘাট কা। আমি তো বললাম যে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে থাকবে। একদিকে মুক্তিযুদ্ধের কথা বলবে, আরেকদিকে এই ষড়যন্ত্রকারীদের সঙ্গে থাকবে। এটা বিএনপিকে দেশবাসীর কাছে পরিষ্কার করতে হবে। আর দেশে দেশের মানুষ দেখেছে যে গত ৯ মাসে সারা দেশে যেভাবে লুটপাট, চাঁদাবাজি চলমান, এগুলো কারা নেতৃত্ব দিচ্ছে এগুলো দেশের মানুষের কাছে পরিষ্কার। আমি কিছু বলতে চাই না। তবে আমি এটুকুই বলবো, বিএনপি বেশ কয়েকবার দেশ পরিচালনা করেছে। ভালো-মন্দ কি করেছে দেশের মানুষ সেটা করবে। যদি বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, তাহলে দেশের মানুষের পালসকে বুঝে রাজনীতি করতে হবে। ক্ষমতার পালসকে বুঝে নয়। এই সন্ত্রাসী জঙ্গিবাদকে সাথে নিয়ে যদি বিএনপি চলতে চায়, তারাও কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। এটা সময়ের ব্যাপার। আজকে তারা হয়তো অনেক ধরনের মজা নিচ্ছে, অনেক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করছে। কালকে কিন্তু আরেক ধরনের মঞ্চ তৈরি হচ্ছে, সেই অপেক্ষায় কিন্তু থাকতে হবে। খালেদ মোহাম্মদ চৌধুরী গত ৮-৯ মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগকে অন্যভাবে দেখছে, এবং আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার যে রোলটা এইভাবে আমরা সবাই দেখি, যেটা এই দলটাকে উনি ক্ষমতায় এনেছিলেন তার নেতৃত্বে, এই দলটাকে উনি ক্ষমতায় ধরে রেখেছিলেন। আজকে উনি একাই দলটাকে যেন
টেনে নিয়ে যাচ্ছেন। উনি সারা দেশের নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং আমরা ছাত্রলীগের ছেলেপেলের সাথে কথা বলতে গিয়ে অবাক কিছু তথ্য পাই, যেটা ওরা জানে হচ্ছে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত উনি সারা দেশে ছাত্র নেতাকর্মীদের কথা বলেন। ওরা কিন্তু ওই সময় তাকে রিচ করার চেষ্টা করে। এবং আমাকে একটা ছেলে বলছিল যে এই ছেলেটা যশোরের, এটা গ্রাসরুটের ছাত্রলীগ, ওর বাবা অ্যারেস্ট হয়েছিল। ওর বাবা অ্যারেস্ট হওয়ার পরে সে উনি যখন আদালতে এসেছিলেন, উনি স্লোগান দেওয়ার কারণে ভাইরাল হয়েছিল। এই ছবি ভিডিও গুলা শেখ হাসিনার নাম্বারে সে রেগুলার পাঠাতো, প্রতিদিন পাঠাতো সেটা। একদিন সকালবেলা তার নাম্বারে ফোন আসে শেখ হাসিনার। সে খুবই থতমত অবস্থা। সে তাকে ফুপু ডাকে, ফুপু সম্বোধন করলো এই কারণে, কারণ সে ছোটবেলা থেকে সে জানে তার মা বাবা বেশি গিয়েছেন, শেখ হাসিনা হচ্ছে তার ফুপু। তো এইভাবে গ্রাসরুটের ছেলে মেয়েদের উজ্জীবিত একটা অবস্থা একমাত্র শেখ হাসিনার কারণে। দ্বিতীয় কাউকে আমরা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, অনেক নেতা আছেন, দ্বিতীয় কাউকে কিন্তু অন্যভাবে আমরা দেখি না সেটা। এটা কেন? শেখ হাসিনা তো আমাদের নেতা। বঙ্গবন্ধু যখন দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, তখন বঙ্গবন্ধু ছিলেন নেতা। বঙ্গবন্ধু যেদিকে তাকিয়েছেন জাতি সেদিকে তাকিয়েছে। বঙ্গবন্ধু আঙ্গুল যেদিকে ঘুরেছে জাতির দৃষ্টি সেদিকে ঘুরেছে। উনি আবার জেলে থাকতেন বেশি। হ্যাঁ, তো যেখানেই তিনি থেকেছেন সবাই বঙ্গবন্ধু খবর, তিনি যখন জেলে থেকেছেন বঙ্গবন্ধু জেলের খবর নিয়েছেন। এখন শেখ হাসিনা হচ্ছে আমাদের নেতা। শেখ হাসিনা যেখানে আছেন সবার দৃষ্টি হচ্ছে ওই দিকে। আপনি বাংলাদেশের মানুষের কাছে আপনি জনমত যাচাই করেন। বাংলাদেশের 90% মানুষ জানতে চায় শেখ হাসিনা কখন দেশে ফিরবে। তার প্রতীক্ষায় দেশের মানুষ আছে, অন্য কারো প্রতীক্ষায় নয়। যতই নাটক সাজানো হোক, কিন্তু প্রতীক্ষা একজনের, যে তিনি হচ্ছেন বর্তমান বাংলাদেশের রাজনীতির কবি, তিনি হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। তার অপেক্ষায় বাংলার মানুষ আছে। কাজেই তাকে ঘিরেই আমাদের রাজনীতি, তাকে ঘিরেই আমাদের, বঙ্গবন্ধুকে ঘিরে যেমন আমাদের রাজনীতি ছিল বাংলার মানুষের, আজকে বাংলার মানুষের রাজনীতি শেখ হাসিনাকে ঘিরে। তিনি একটা খ্রিস্টান রাষ্ট্রের কথা বলতেন, এমন ভাবে কথা বলেছিলেন একবার যে একজন সাদা চামড়ার লোক তার কাছে গিয়ে এই ধারণাটা প্লেস করেছিল, উনি সাথে রাজি হন নাই। তখন বিশেষ করে আমরাও মানে কি এটা ওইভাবে গুরুত্ব দিয়ে আমরা দেখি নাই বা বিশ্বাস করি নাই সেটা। কিন্তু আজকে প্র্যাকটিক্যালি হচ্ছে করিডোরের যে জায়গাটা, আমাদেরকে এই প্ল্যাটফর্মে একজন ভারতীয় সাংবাদিক গত কয়েকদিন আগে তার নানা তথ্য উপস্থাপন করে বলেছেন ইউনূস সাহেবকে আমেরিকানরা বাংলাদেশে গণতন্ত্রের জন্য বা নির্বাচনের জন্য আনে নাই, তারা এনেছে করিডোরের জন্য। কাজেই করিডোরটা যতক্ষণ পর্যন্ত উনি কার্যকর করতে পারবেন ততক্ষণ থাকবেন উনি, পারবেন না তারা লোক চেঞ্জ করবে। আপনারা কি ভেবেছেন করিডোরটাকে? বাড়ি ভাই, আপনি জানেন বাংলাদেশের প্রথম যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান ভিজিট করেছে সেটা কে? পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। পূর্ব তিমুর কিভাবে সৃষ্টি হয়েছে? বাংলাদেশের মানুষ কি পূর্ব তিমুর জানে, চিনে? আমরা তো চিনি না, জানি না। তো পূর্ব তিমুর তিনি আসলেন বাংলাদেশে। তো ওই এই দখলদার ইউনূস তো উনাকে আমন্ত্রণ জানিয়ে বুঝিয়ে দিয়েছেন তার মূল এজেন্ডাটা কি। ভারতীয় সাংবাদিক বলেন বা আপনি বলেন আমি বলেন, আমাদের পর্যালোচনা তো বা আমরা তো বুঝি যে ডক্টর ইউনূস কি কারণে, যেটা বললেন এটাই সত্য। নির্বাচন বলেন, রাজনীতি বলেন, দেশকে এগিয়ে নেওয়া বলেন, সমৃদ্ধ বলেন, দেশের মানুষের সুখ শান্তি বলেন, শৃঙ্খলা বলেন, নিরাপত্তা, এগুলো ডক্টর ইউনূসের এজেন্ডা নয়। ডক্টর ইউনূসের এজেন্ডা যে পূর্ব তিমুরের মতো একটি জায়গা এখানে তৈরি করা, এবং সেই জন্যই তিনি এই করিডোর নামক একটি কথা চালু করে দিয়েছেন এবং তিনি সেটা আস্তে আস্তে সেটাকে বাস্তবায়নের দিকে যাচ্ছেন বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করে। কাজেই দেশের মানুষ এই ব্যাপারে অবশ্যই হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই দেশ আমাদের রক্তে কেনা দেশ। এই দেশ যেন কেউ যেন পানির দামে ব্যক্তি স্বার্থে বা নোবেল পুরস্কারের
লোভে কেউ যেন বিক্রি করে না, অন্যের হাতে তুলে না দেয়। কারণ আমরা ৩০ লক্ষ মানুষের কাছে ঋণী, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের কাছে ঋণী। এই ঋণ পরিশোধ করার ক্ষমতা বাংলার মানুষের নাই। কিন্তু আমাদের ক্ষমতা আছে তাদেরকে সম্মান জানানো, তাদের শ্রদ্ধা জানানো। না হলে নাগরিক হিসাবে আমরা খুবই অপরাধী হয়ে যাব। এই অপরাধটা আমার বিশ্বাস বাংলার মানুষ করবে না। অনেক ধন্যবাদ খালেদ মাহমুদ চৌধুরী। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের নানা কিছু ডেভেলপমেন্ট ঘটবে হয়তো। আমরা এমন একটা দিনে, এমন একটা সময়ে আওয়ামী লীগের একজন ভয়েস, সাংগঠনিক সম্পাদকের একজন আপনি যেভাবে আপনাদের অবস্থান তুলে ধরলেন, অনেকে অনেক উপকৃত হবে। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ বাড়ি ভাই আপনাকে। জয় বাংলা।